আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে ফ্রান্সে সরকার বদল হতে চলেছে। এই সরকার বদল আমার আলোচনার বিষয় নয়। আমি আলোচনা করতে চাই যে ফ্রান্সের সরকার বদল কিভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রভাব রাখবে এবং ইউক্রেনকে খানিকটা কোণঠাসা করে দিয়ে রাশিয়ার জন্যে পুরো পরিস্থিতিটি সুবিধাজনক করে তুলবে। এটিই আলোচনার বিষয়। তবে তার আগে ফ্রান্সের বিষয়টা অল্প একটু আলোচনা করে নিতে হবে। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে গেছেন। ফ্রান্সের পার্লামেন্টে মোটামুটিভাবে তিনটি দল রয়েছে। একটি বার্নিয়ের দল, অপরটি হলো ডানপন্থী একটি দল এবং বামপন্থী আরেকটি দল। এবং মজার ব্যাপার হলো যে এই তিনটা দলের সদস্য সংখ্যা প্রায় কাছাকাছি। ফলে যখন কোনো একটি দল সরকার গঠন করে তখন বাকি দুই দল যদি মিলে যায় একসঙ্গে তাহলে সরকারকে তারা যখন তখন ফেলে দিতে পারে। এই যে একটা সমীকরণ তৈরি হয়েছে, এই সমীকরণটি ফ্রান্সের জন্য কোনো ভালো ঘটনা নয়। ফলে সে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তুলে ধরা, 3 মাসের মাথায় একটা সরকার পড়ে যাওয়া, শুধুমাত্রই এটি কোনো রাজনৈতিক ক্রাইসিস নয়। রাজনৈতিক যেসব সংকট তৈরি হয় সেসব সংকটগুলো শেষ হয়, কিন্তু ফ্রান্সে এবারে যে সংকট তৈরি হয়েছে সেটি রাজনীতির চেয়ে আরো একটু বেশি কিছু। কেন বেশি কিছু সেটি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। এখন যে কোনো দুটো দল যখন পরস্পরের সঙ্গে মিলে যাবে তখন তারা তৃতীয় যে দলই সরকারে থাকুক না কেন তাকে যে কোনো ইস্যুতে যে কোনো সময় ফেলে দিতে পারবে। তাহলে মিশেল বার্নিয়ার ক্ষেত্রে কি হয়েছিল যে তাকে ফেলে দিতে হলো? যেখানে ধোঁয়া আছে সুপ্রিয় দর্শক, সেখানে অবশ্যই আগুনের উপস্থিতি আছে। রাজনীতি যেখানে ক্রাইসিসে ঢুকে যায় সেখানে অবশ্যই অর্থনীতির উপস্থিতি আছে। এখানেও অর্থনীতির উপস্থিতি আছে। সেটি কেমন? এবার তা বলি। ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তার মানে এই নয় যে ফ্রান্স গরিব দেশ হয়ে গেছে, না তা নয়। ফ্রান্স ধনী দেশ, ঠিক আছে, কিন্তু তার আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ফ্রান্সের ঘাড়ে বিশাল পরিমাণ ঋণের বোঝা রয়েছে। তো 3 মাস সরকার পরিচালনা করতে গিয়ে অর্থনীতির দিকে মনোযোগ দিয়েছেন মিশেল বার্নিয়ে। বিশাল যে ঘাটতি রয়েছে সে দেশের, তিনি সেই ঘাটতি কমিয়ে আনতে চান। কেন কমিয়ে আনতে চান? কারণ তিনি সেই ঋণ কমিয়ে আনতে চান এবং বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে চান। ফলে তার দরকার, তার সরকারের দরকার টাকা মজুত করা বা নিজের টাকার পরিমাণ, সরকার পরিচালনার টাকার পরিমাণ বাড়ানো। এটি করার জন্য তিনি জনগণের উপর কর আরোপ করার একটা পরিকল্পনা করেছেন বাজেটে, 2025 সালের বাজেটে। এবং যেসব পাবলিকের জন্য যেসব খরচগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য বা দেশের জনগণের জন্য যেই বরাদ্দ রয়েছে সরকারের, সেখানে তিনি কিছুটা কাটছাঁট করতে চান। কিন্তু তার যারা বিরোধী রয়েছে তারা তাতে বাগাড়া দিয়ে বসেছে, তারা সেটি মানছে না। এমনকি সেখানে বেশ কিছুদিন ধরেই অনেকগুলো স্ট্রাইক চলে আসছে। ট্যাক্সি ড্রাইভারদের স্ট্রাইক আজকে, তো অন্য খাতে স্ট্রাইক কালকে, এবং নানা রকম দাবি দাওয়া নিয়ে বেশ একটা উত্তাল সময় ফ্রান্সে যাচ্ছে। এই পরিস্থিতিতে এসে মিশেল বার্নিয়ে চিন্তা করে দেখলেন যে তিনি তো বিরোধীদের মুখে বা বিরোধিতার মুখে এই বাজেট পাশ করতে পারবেন না। তিনি তার বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে ভোটাভুটি ছাড়া পার্লামেন্টে বাজেট পাশ করার একটা উদ্যোগ নিলেন, যা বুমেরাং হয়ে ফিরে এসেছে। যে সংসদ সদস্য অন্যরা যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, তারা অপমানিত বোধ করেছে এবং তারা একাত্র হয়ে গিয়ে একটা অনাস্থা প্রস্তাব এনেছে। সেই 1962 সালের পর এবারই প্রথম ফ্রান্সের একটি সরকার অনাস্থা ভোটে পড়ে গেল। এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনায় একটা বিষয় বোঝার মতো আছে। সেটি কি? সেটি বলার আগে একটা উদাহরণ দেই। সমুদ্রে যে বরফ আপনারা দেখেন, সে বরফের পানির উপরে যে অংশ থাকে সেটি হলো পুরো বরফের শতকরা 10 ভাগ, যা আমরা দেখতে পাই। আর 90 ভাগ থাকে নিচে, যেটা দেখা যায় না। এই 10 ভাগ হলো কোনো একটা দেশের রাজনীতি, আর সে 90 ভাগ হলো দেশের অর্থনীতি। অর্থনীতির উপরে ভর করেই সেই রাজনীতির টিকে থাকে। আর এই যে লুকিয়ে থাকা বরফখণ্ড, যেখানে ধাক্কা খেয়ে টাইটানিক ভেঙে গিয়েছিল, সেটাই হলো দেশের অর্থনীতি। তো এই যে ঘটনা, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে ফ্রান্সের যিনি 3 মাস ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, তিনি সেই দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত। নিশ্চয়ই ফ্রান্সের আরো অনেক মানুষ রয়েছেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত। যদিও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলছেন যে ফ্রান্সের ইকোনমি শক্তিশালী আছে, ফ্রান্স খুব ভালো অবস্থায় আছে।
কিছুদিন আগে একটা সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন যে ইউরোপের বাজারের দায়িত্ব দিয়ে দেওয়া রয়েছে চীনের কাছে, কারণ চীন থেকে ইউরোপ প্রচুর পরিমাণে জিনিসপত্র ক্রয় করে। এর জ্বালানি নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেওয়া রাখা হয়েছিল রাশিয়ার হাতে, কারণ ইউরোপ রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমদানি করে। এবং এর নিরাপত্তার দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের উপরে, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউরোপ নিরাপত্তা সহযোগিতা পায়। এবং ম্যাক্রন সেখানে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করার তাগিদ দিয়েছিলেন ইউরোপীয় দেশগুলোকে। আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইউরোপ সরাসরি ইউক্রেনকে সহযোগিতা করছে অস্ত্র দিয়ে এবং টাকা দিয়ে। ইউরোপের যে জোট ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি বলতে পারেন আপনি দুটো দেশকে। একটা হলো জার্মানি, এর অর্থনীতিও বড়। অপর দেশটি হলো ফ্রান্স, এর অর্থনীতিও বড়। কিন্তু এখন দুটো দেশেই রাজনৈতিক টালমাটাল রয়েছে, দুটো দেশেই সরকার পরিবর্তনের ঘন ঘটা চলছে। এই যে অস্থিরতা, এই অস্থিরতা বড় প্রভাবশালী জোটের দুটি দেশ যখন অস্থিরতায় ভোগে, তখন এর প্রভাব সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নেও পড়তে পারে বলে বিশ্লেষকরা বলছেন। ইউনিয়ন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে এর সঙ্গে বিশ্বের অন্যান্য যে সম্পর্কগুলো রয়েছে, সেই সম্পর্কগুলো সুনিপুণভাবে, ব্যালেন্সভাবে চালিয়ে যাওয়া সম্ভব কিনা, সেটি একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখন ইউক্রেনের জন্য প্রচুর পরিমাণে অস্ত্র দরকার, তাদের অর্থ দরকার, তাদের সৈন্য দরকার, তাদের লোকবল দরকার, যদি তারা রাশিয়াকে একটা উচিত শিক্ষা দিতে চায়। কিন্তু এগুলো করার জন্য হয় যুক্তরাষ্ট্রকে বেশি পরিমাণে অর্থ দিতে হবে, অস্ত্র দিতে হবে, লোকবল দিতে হবে, না হয় ইউরোপীয় ইউনিয়নকে অস্ত্র দিতে হবে, অর্থ দিতে হবে, লোকবল দিতে হবে। কিন্তু যুদ্ধ একটা অনেক বড় খরচের ব্যাপার। এখন ফ্রান্সকে এই পরিস্থিতিতে এসে ইউক্রেনে আরো বেশি খরচ করার মতো পরিস্থিতিতে রয়েছে, জার্মানিকে এই পরিস্থিতিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাপারটা তো ভিন্ন। সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলছেন যে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে ন্যাটোতে যে চাঁদা দিতে হয়, সেই চাঁদার পরিমাণ তিনি কমাতে পারেন। তিনি আগেই বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। তিনি আগেই বলেছেন যে ইউক্রেনকে যে টাকা দেয়া হচ্ছে, সেই টাকা ইউক্রেনকে না দিয়ে আমেরিকার মানুষের কল্যাণের জন্য ব্যবহার করলে সেটা ঠিক কাজ হতো। এরকম নানান কথাবার্তা আছে। অর্থাৎ এই যে পরিস্থিতি, এটাও ন্যাটোর ভবিষ্যৎ, ইউরোপের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার এগেনস্টে দাঁড়িয়ে থাকা যে জোট, যে বন্ধুত্ব, যে মৈত্রী, তার ভবিষ্যতের উপরেও এক ধরনের প্রভাব ফেলে বলেই বিশ্লেষকরা বলছেন। কিন্তু যত কথাই বলা হোক না কেন, এটি স্পষ্ট করে বলা যায় যে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে যাবে না। এর পেছনে কি যুক্তি? যুক্তি হলো যে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী একটি সদস্য এবং তাদের দীর্ঘদিনের আস্থার বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক ভেঙে দিয়ে, এই জোট ভেঙে দিয়ে যদি যুক্তরাষ্ট্র বের হয়ে যায়, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্র যেসব জোট করতে চায়, কোয়াড, ইন্দো প্যাসিফিক, ওইসব জায়গাগুলোতে অন্যান্য দেশ কি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিড়বে? আস্থার সংকট কি তৈরি হবে না? ফলে বিশ্লেষকরা বলছেন এখন যে ন্যাটো ঠিক থাকবে এবং ন্যাটোতে যুক্তরাষ্ট্র থাকবে, কিন্তু এই ন্যাটো কতটুকু রাশিয়ার বিরুদ্ধে কার্যকর থাকবে সেটি নিয়ে একটি প্রশ্ন দেখা দেয় যদি ন্যাটোভুক্ত দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে নিজেরা যদি নিজেদের সমস্যা নিয়ে বিব্রত থাকে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে শক্তপোক্তভাবে দাঁড়ানো ইউরোপের পক্ষে কতটুকু সম্ভব হবে, সেটি এখন একটি বড় প্রশ্ন। এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।